বিসমিল্লাহির রহমানির রহিম। যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং নেপাল থেকে আগত যুবনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যুবলীগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, নেতাকর্মী ভাইরা, সকলকে আমি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। যুবলীগের নেতা কর্মীরা আসলে যুবলীগ যুব যুব শক্তি, যুবই প্রাণ। যে কোনো একটি জাতিকে গড়ে তুলতে হলে যুব শক্তিকেই সব থেকে বেশি প্রয়োজন হয়। স্বাধীনতার পর জাতির পিতা যখন একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন, সেই সময় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে 1972 সালে 11ই নভেম্বর এই যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা। যুব শক্তিকে দেশ গড়ার কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত করা ছিল এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের বিরাট অবদান রয়েছে। 1975 সালের 15ই আগস্টের পর আমরা দেখেছি জাতির পিতা রাষ্ট্রপতি ছিলেন, তাকে সপরিবারে যখন হত্যা করেছে, তখন যুব নেতা শেখ ফজলুল হক মনি আর তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও নির্মমভাবে হত্যা করেছে। একই সাথে 3টে বাড়ি আক্রমণ করেছে, 18 জন সদস্যকে হত্যা করেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই হত্যার প্রতিবাদ করতে গিয়ে চট্টগ্রামের যুবলীগ নেতা মৌলভী সৈয়দ, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এমন ভাবে টর্চার করেছে যে সে সেখানে মৃত্যুবরণ করেছে। এভাবে সারা বাংলাদেশে অগণিত নেতা কর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, লাশ গুম করে ফেলেছে। 75-এর 15ই আগস্ট খুনি মোস্তাক জিয়া জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তারা নস্যাৎ করতে চেয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। এই মোস্তাক আমাদের সাথেই ছিল, বঙ্গবন্ধুর সাথেই ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু খুনি মোস্তাক বেঈমান, মুনাফিক এবং জিয়া ছিল তার দোসর। তাই 15ই আগস্ট জাতির পিতাকে যেমন হত্যা করেছে, এরপর 3রা নভেম্বর জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুর নির্দেশে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাঙালি জাতির বিজয় এনে দিয়েছিল, সেই জাতীয় 4 নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করেছে। 75 সালে 2রা নভেম্বর দিবাগত রাত্রে 3টার দিকে ওই ঢাকার কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাক এই যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল 15ই আগস্ট, সেই খুনিদেরকে পাঠিয়েছিল। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানকে
ওই খুনি মোস্তাক সামরিক বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। জিয়াউর রহমান হয়েছিল সেনা প্রধান। যদি মোস্তাকের সাথে জিয়াউর রহমান নাই থাকবে ওই 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটাতে, তাহলে জিয়াউর রহমানকে কেন সেনা প্রধান করবে? এবং এই দুইজন মিলে ষড়যন্ত্র করে এবং 2 তারিখ রাত্রে অর্থাৎ দিবাগত রাতে সেই 3টার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের খবর যখন 3 তারিখে বের হয়, তখন 3 তারিখ দুপুরে 2টার দিকে খালেদ মোশাররফ এটার প্রতিবাদ করেছিল এবং খুনি মোস্তাককে ক্ষমতা থেকে বিতাড়িত করে এবং রাত 9টার দিকে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে 75-এর পর থেকে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। বাংলাদেশের মানুষ দীর্ঘ 24 বছর জাতির পিতার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সংগ্রাম করেছিল। স্বাধীনতা এবং বিজয় আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছিল, কিন্তু 15 আগস্টের ঘটনা বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষাকে চিরদিনের মতো নস্যাৎ করে এবং 3রা নভেম্বর ওই জাতীয় 4 নেতাকে হত্যার মধ্য দিয়ে যে কালিমা লিপ্ত করে এদেশকে। আজকে যখন আমরা শুনি, অবশ্য বিএনপি তাদের একটা চরিত্র খুব ভালো, অকাতরে মিথ্যে কথা তারা বলে যেতে পারে এবং নিজেরা একটা ঘটনা ঘটিয়ে অন্যের উপরে দায় চাপানো, এটা তাদের চরিত্র। আমাদের 4 জাতীয় নেতা, যিনি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মনসুর আলী মন্ত্রী ছিলেন এবং কামরুজ্জামান, এই 4 জনকে জেলে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার পর এই খুনিদেরকে প্লেনে করে বাংলাদেশের বাইরে পাঠানো হয় এবং সে আয়োজনও ওই মোস্তাক জিয়াই করেছিল। তাই যদি না করবে, এই খুনিদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে বিদেশে পাঠানো, সমস্ত আয়োজন যে ব্যক্তিটি করেছিল সে এখনো ওই বিএনপিতে রয়ে গেছে। সে এখনো বিএনপির নেতা শমশের মবিন চৌধুরী। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা কখনো বিশ্বাস করে নাই এবং আপনারা জানেন যে বিএনপির নীতি আদর্শই ছিল অন্য। 15 আগস্টের পর স্বাধীনতা বিরোধী ওই আলবদর রাজাকার এদেরকেই প্রতিষ্ঠিত করা হয়। বাংলাদেশের যে সংবিধান জাতির পিতা 72 সালে আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সংবিধানে যারা স্বাধীনতা বিরোধী তাদের ভোটের অধিকার রহিত করা হয়েছিল সংবিধানের 38 অনুচ্ছেদে। আর যারা স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার বাহিনী গড়ে তুলেছিল, তাদের রাজনীতি করবার অধিকারও বাতিল করা হয়েছিল, সেটা অনুচ্ছেদ 12-তে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে ওই অনুচ্ছেদ 12 এবং 38-এর অংশ বিশেষ
যা যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার যেখানে বাতিল করা হয়েছিল সেগুলি পরিবর্তন করে দেয়, সেগুলি বাতিল করে দেয়। এইভাবে মুক্তিযুদ্ধের বিরোধী খুনি এদেরকে নিয়েই তারা ক্ষমতায় আসে। স্বাভাবিকভাবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, যে বাংলাদেশকে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, ইউরোপে যেমন সুইজারল্যান্ড, বাংলাদেশ হবে সেই রকম প্রাচ্যের সুইজারল্যান্ড, সেই ধরনের উন্নত সমৃদ্ধ দেশ হবে, এটাই ছিল বঙ্গবন্ধুর ঘোষণা। কিন্তু আমরা কি দেখলাম? বাংলাদেশ হয়ে গেল একটা খুনিদের রাজত্ব। খুনিরাই দেশ চালায়, তারাই মন্ত্রী। স্বাধীনতার পর যে সকল যুদ্ধ অপরাধীদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন, 22,000-এর মতো গ্রেপ্তার করা হয়েছিল, 11,000 সাজাপ্রাপ্ত ছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসে তাদের একে একে সকলকে মুক্তি দিয়ে দেয় এবং এদের রাজনীতি করার সুযোগ দেয়। শুধু তাই না, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে 7 জন ছাত্রলীগ কর্মীকে যে হত্যা করেছিল, সেই 7 খুনের আসামি সাজাপ্রাপ্ত, তাকেও জিয়াউর রহমান মুক্ত করে নিয়ে আসে। তাকে দিয়ে এখন রাজনীতি করাচ্ছে, শেখ খালেদা জিয়ার সাথেই ওই 20 দলে আছে। 20 দলের যারা আছে তারা যে বাংলাদেশের জন্য একটা বিস্ফোরণের মতো, তাতে আর কোনো সন্দেহ নাই। এরা দেশের মানুষের শান্তি চায় না, দেশের মানুষের উন্নতি চায় না। আজকে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, আমরা পারি। কেন পারি? আমাদের আন্তরিকতা আছে। পৃথিবীর যে দেশ উন্নতি করেছে, দেখা গেছে সেই দেশের স্বাধীনতার জন্য যে দল সংগ্রাম করেছে, যে দল আত্মত্যাগ করেছে, তারা যদি ক্ষমতায় থাকে সে দেশের উন্নতি হয়েছে। 3.5 বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন। অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন। দুর্ভাগ্য আমাদের 75 15ই আগস্টের পর যদি আমরা দেখি, বাংলাদেশ শুধু পিছিয়েছে। প্রায় 18 থেকে 19টা কু হয়েছে বাংলাদেশে। সামরিক বাহিনী হাজার হাজার অফিসারকে হত্যা করেছে, সৈনিকদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষের জীবনে কখনো শান্তি ছিল না। ওই সেনাবাহিনীর ছিল শুধু, যদি আমরা সামরিক ছাউনির দিকে তাকাতাম, বিধবার কান্না, সন্তান হারা পিতা মাতার কান্না, পিতা হারা সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী ছিল। দেশকে কি দিয়েছিল? খুন, ষড়যন্ত্র, এছাড়া আর কিছু তো দিতে পারেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে 96 সালে। বাংলাদেশের জনগণ প্রথম উপলব্ধি করে যে একটা সরকার মানে জনগণের সেবক, এবং বাংলাদেশের মানুষের জীবনের অগ্রযাত্রা তখনই শুরু হয়। আমরা খাদ্য উৎপাদন বাড়াই, দরিদ্র মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী শুরু করি। এদেশের যুব সমাজ তাদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছিলাম, যেখান থেকে কোনো জামানত ছাড়াই সেই সময় 1 লক্ষ টাকা ঋণ নিতে পারত। এবারে গতবারে যখন ক্ষমতায় এলাম, এখন 2 লক্ষ টাকা যে কোনো যুবক
ঋণ নিতে পারবে, কোনো কোলাটেরাল লাগবে না, কোনো জামানত লাগবে না। সেই ব্যবস্থা আমরা করে দিই। যুবকদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি। শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিই। মাত্র 5 বছরে সাক্ষরতার হার 45 থেকে 65 ভাগে আমরা উন্নীত করি। বিদ্যুৎ উৎপাদন বাড়াই, রাস্তাঘাটের উন্নতি করি। একটা দেশ এগিয়ে যায়। 96 থেকে 2001 বাংলাদেশের জনগণের জন্য ছিল স্বর্ণযুগ। 2001 সালে আপনারা জানেন বাংলাদেশের সম্পদ গ্যাস বিক্রিতে আমি রাজি হইনি, ষড়যন্ত্রের শিকার হইনি, ক্ষমতায় আসতে পারিনি। জামাতকে নিয়ে বিএনপি সরকার গঠন করে। আলবদর বাহিনীর প্রধান সে হয়ে যায় বাংলাদেশে মন্ত্রী। লাখো শহীদের রক্ত ভেজা আমাদের জাতীয় পতাকা, সেই পতাকা তুলে দেয়া হয় স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর তাদের হাতে। এ লজ্জা জাতি কোথায় রাখবে? আজকে যখন আমরা ওয়াদা দিয়েছিলাম যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, আমরা 2009 সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি, বিচারের রায়ও আমরা কার্যকর করি। আজকে যাদেরকে জিয়াউর রহমান তো মন্ত্রী বানিয়েছিল এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের, তার স্ত্রী ক্ষমতা এসেও, অর্থাৎ বিএনপি নেত্রী ক্ষমতা এসে ওই আলবদর বাহিনীর প্রধান, রাজাকার বাহিনীর প্রধান, এদেরকেও মন্ত্রী বানায়। আজকে তারা যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত। কি জবাব দেবে বিএনপি নেত্রী? তার জনসভায় দেখেন এদের মুক্তি চেয়ে সেখানে প্লাকার্ড এবং স্লোগান হয়। তাহলে উনি কাদের সাথে আছেন? উনি কি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, না ওই আলবদর রাজাকারদের পক্ষে? এটা তো স্পষ্ট হয়ে যায় তার জনসভার চেহারা দেখলে, যে সেখানে ওই যুদ্ধ অপরাধী যাদের সাজাপ্রাপ্ত তাদের মুক্তির দাবি করা হয়। বাংলাদেশ লাখো শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এদেশের মাটি ওই লাখো শহীদের রক্তে ভেজা। এই মাটিতে যারা 71 সালে আমার মা বোনকে রেপ করেছে, যারা ঘর বাড়ি পুড়িয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের স্থান বাংলার মাটিতে হতে পারে না। আমরা কথা দিয়েছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব, বিচার করছি। আর তাদের বাঁচাবার জন্য আন্দোলনের নামে বিএনপি নেত্রী কি করেছেন? তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে, মানুষ হত্যা করেছে, সাধারণ নিরীহ মানুষ। বাসে আগুন দিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, সিএনজিতে আগুন দিয়েছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাইকে। শুধু রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা বাসে যাতায়াত করে, তাদেরকে হত্যা করেছে। কেন? সে জবাব একদিন বিএনপি নেত্রীকে জাতির কাছে দিতে হবে। তাকে একদিন এ জবাব দিতে হবে। উনি ভেবেছেন এগুলি করলেই যুদ্ধাপরাধীদের বিচার থেমে যাবে? মসজিদ আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে, শত শত কোরআন শরীফ, ইসলামের নামে রাজনীতি করে শত শত কোরআন শরীফ পোড়ায়। এটাই হচ্ছে তাদের চরিত্র।
এ বিচার চলছে, এ বিচার চলবে, বিচারের রায় ইনশাল্লাহ একে একে কার্যকর বাংলার মাটিতে হবে। যারা আপনজন হারিয়েছে, যারা স্বজন হারাবার বেদনা নিয়ে এখনো অপেক্ষা করে আছে, তাদের তাদের চাহিদা, তাদের দাবি, তারা ন্যায় বিচার চায়। যারা স্বজন হারিয়েছে, এটা তাদের মানবাধিকার, তাদের অধিকার রক্ষা করতে হবে, অপরাধী না। আমরা জানি যখন এই বিচার করতে গিয়েছে অনেক আন্তর্জাতিক চাপ, কিন্তু বাংলাদেশের মানুষ তো কারো কাছে মাথা নত করে না। আমরা কারো কাছে মাথা নত করতে যাই না। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমি যুব সমাজকে সবসময় বলবো, এটা মনে রাখতে হবে যে আমরা এদেশের মানুষ অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে 24 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ, এর মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করেছি। বিজয়ী জাতি আমরা। আমরা সবসময় মাথা উঁচু করে চলবো। আমার যুব সমাজকে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশ এখন খাদ্য রপ্তানিও করছে। মোটা চাল পর্যন্ত আমরা রপ্তানি করছি। আজকে খাদ্য উৎপাদনে ধান থেকে শুরু করে বিভিন্ন শাক সবজি, তরি তরকারি, মাছ, সবকিছু উৎপাদনে আজকে বাংলাদেশ ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে শীর্ষ পর্যায়ে উঠে আসছে। কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা আমাদের মাটি, বঙ্গবন্ধুই বলেছেন যে যে দেশের মাটি এত উর্বর যে একটা বীজ ফেললে সেখানে গাছ হয়, গাছ থেকে ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে? সেই কথাটা সবসময় মনে রাখি। আর সেটা মনে রাখি বলে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর ইচ্ছা থাকলে দেশের যে উন্নয়ন করা যায় সেটা আমরা প্রমাণ করেছি। আজকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই না, আমাদের যুব সমাজ তাদের বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা চালু করেছি। ন্যাশনাল সার্ভিস আমরা চালু করেছি, ট্রেনিং দিচ্ছি। আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সহ বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি এবং পর্যায়ক্রমিক ভাবে সকল উপজেলায় আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করে দেব এবং প্রত্যেক উপজেলায় আমরা ট্রেনিং ইনস্টিটিউট করে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা ছেলে মেয়ে সেখানে ট্রেনিং নিতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এই বেকারত্ব দূর করবার জন্য আমি সরকারে আসার পরপরই বেসরকারি খাতে ব্যাংক, বিমা, এমনকি মোবাইল ফোন, এই মোবাইল ফোন কত দাম ছিল, আর এখন সকলে হাতে হাতে মোবাইল ফোন আমরা বেসরকারি হাতে খুলে দিয়েছি। মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে যে এতগুলি টেলিভিশন, বেসরকারি খাতে টেলিভিশন আওয়ামী লীগ সরকারই দিয়েছে, আমরাই দিয়েছি। আজকে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। বেসরকারি খাতে আমরা এমনকি বিমান থেকে শুরু করে বিভিন্ন খাত আমরা উন্মুক্ত করে দিয়েছি। শিল্প কলকারখানা গড়ে তোলার সুযোগ করে দিয়েছি। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অল্প সুদে ঋণের ব্যবস্থা করেছি। যে কোনো একজন যুবক ইচ্ছা করলে কর্মসংস্থানের ব্যবস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে করতে পারে, অন্যকে কাজ দিতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। কারো কাছে ধর্ণা দেওয়া নয়, নিজের পায়ে দাঁড়ানো, এই চিন্তাই মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা
ব্যাপকভাবে হয়েছে। 2009 থেকে এই 2013, 5 বছর ক্ষমতায় থেকে প্রায় 1 কোটির কাছাকাছি বেকারদের আমরা চাকরি ব্যবস্থা করেছি। আর বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা আরো বেশি করা হয়েছে। প্রবাসে 24 লক্ষ জনশক্তি আমরা রপ্তানি করেছি, যাতে করে যারা বিদেশে যাবে তাদের যেন কেউ কোন রকম হয়রানি করতে না পারে। আজকে সারা বাংলাদেশে 4547টার মতো আমরা তথ্য সেবা কেন্দ্র, যেটা আমরা নাম দিয়েছি ডিজিটাল সেন্টার, নতুন নামকরণ করেছি ডিজিটাল সেন্টার হিসেবে। এই ডিজিটাল সেন্টার যে খুলে দিয়েছি, সেখানে বসে আমাদের বহু যুব সমাজে অনেকেই সেখানে কাজ করতে পারছে, দেশে বসে অর্থ কামাই করতে পারছে, আউটসোর্সিং এর মাধ্যমে বিদেশে তারা কাজ করতে পারছে। আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি। লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ নিজেরা শিখবে, কাজ করবে, পয়সা পাবে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। এই সুযোগ যুব সমাজকে নিতে হবে, সেইভাবে তাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা জনশক্তি রপ্তানিতে এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি, যেন ঘর বাড়ি বিক্রি করে যেতে না হয়। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, ওই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবে, আবার ফিরে এসে ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগ আমরা করে দিয়েছি। সারা বাংলাদেশে 13,500 কমিউনিটি ক্লিনিক আমরা খুলে দিয়েছি, যা 96 সালে করেছিলাম। খালেদা জি এসে বন্ধ করে দিয়েছিল। আমরা চিকিৎসা সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই যে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি, হাজার হাজার যুব সম্প্রদায়ের ছেলে মেয়েরা সেখানে কাজ করতে পারছে, চাকরির সুযোগ পেয়েছে, আর্থিক ভাবে সচ্ছলতা অর্জন করবার সুযোগ পেয়েছে। সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। অর্থাৎ আমরা চাই যে দেশে আমাদের যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে। আমাদের আন্দোলন সংগ্রামে এদেশের যুব সমাজ অনেক আত্মত্যাগ করেছে। যুবলীগের কর্মী, এখন আমার মনে আছে এই নভেম্বর মাসে 10 নভেম্বর নূর হোসেন জীবন দিয়েছিল। তার বুকে লেখা ছিল স্বৈরতন্ত্র নিপাত যাক, পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। আমার গাড়ি লক্ষ্য করে গুলি করে। নূর হোসেন আমার হাতে ধরা ছিল। আমি তাকে বলেছিলাম যে তোমার বুকে পিঠে লিখেছো, তোমাকে তো গুলি করে মারবে, জামাটা পরে নাও। গাড়ির ভিতরে মাথাটা দিয়ে বলে, আপা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দেব। এখন আমার সেই কথা মনে পড়ে, যখন গুলি চালায়, নূর হোসেন গুলিবিদ্ধ হয়। নূর হোসেন, ফাত্তা, বাবুল, তাদের রক্তের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করে যায়। স্বর্ণ অক্ষরে জনগণের জয় একথা লিখে রেখে যায়। এই যুবলীগের কর্মীরাই প্রতিটি সংগ্রামে আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অগণিত কর্মী, স্বাধীনতা সপক্ষ শক্তি, তারাই জীবন দিয়েছে। যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, সেই গণতন্ত্র নস্যাৎ করবার অনেক ষড়যন্ত্র হয়েছে। 5ই জানুয়ারি নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এদেশের যুব সমাজ সবসময় সক্রিয় ছিল।
সজাগ ছিল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনগুলো সক্রিয় ছিল, যে কারণে কোন ষড়যন্ত্র এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবে না। আমি এটুকুই বলবো, আজকে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। দারিদ্র্য সীমা সেই 51 ভাগ থেকে আমরা 24 ভাগে নামিয়ে এনেছি। প্রবৃদ্ধি 6.2 ভাগে আমরা অর্জন করেছি। মূল্যস্ফীতি 6.06 ভাগে আমরা নামিয়ে এনেছি। 6.06 ভাগে মূল্যস্ফীতি আর প্রবৃদ্ধি 6.2 ভাগ, অর্থাৎ এই প্রবৃদ্ধির যে শুভ ফল এদেশের সাধারণ মানুষ পাবে অর্থনীতিতে, সেটাই বলে। আমরা সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছি। আগামীতে ইনশাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে আমরা আলো জ্বালাবো, কোনো মানুষ অন্ধকারে থাকবে না। আমি শুধু একটাই জিনিসই চাইব, যুবলীগ সংগঠন যেমন অতীতে অনেক আত্মত্যাগ করেছে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আগামীতেও যুবলীগের প্রতিটি সদস্য দেশ ও জাতির কল্যাণে, দেশ ও জাতির উন্নয়নে যে কোনো আত্মত্যাগে সদা প্রস্তুত থাকবে। যুবলীগ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, কারণ এই যুবক, এই বয়সটাই তো হচ্ছে কর্মের বয়স, মেধা বিকাশের বয়স। এই বয়সটাই হচ্ছে দেশকে গড়ে তোলার। কাজে যুবলীগকে সেইভাবে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা এটা একান্তভাবে জরুরি। শুধু একটা দিকে খেয়াল রাখতে হবে, এমন কোন কর্মকাণ্ড কেউ করবে না যা যুবলীগের বদনাম হয়। মনে রাখতে হবে, শেখ ফজলুল হক মনি তিনি কিন্তু মুক্তিযুদ্ধের একজন সংগঠক, নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করে গেছেন, ছাত্র নেতা ছিলেন, যুবলীগ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। জাতির পিতার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল আজ বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছে। আমাদের লক্ষ্য, জাতির পিতা সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। আজকে আমরা ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি, গৃহহারা মানুষকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি, যে বঙ্গবন্ধুর বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। আর এই সোনার বাংলা গড়ে তোলার জন্য যুবলীগের প্রতিটি সদস্যকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে যে শপথ আপনারা নিয়েছেন, সেই শপথের মর্যাদা রেখে সংগঠনকে শক্তিশালী করুন। যতই হুমকি ধামকি দিয়ে হোক না কেন, ওতে কোনো কাজ হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরে এসেছে। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে ইনশাআল্লাহ, তার আগেই করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। মাথা পিছু আয় এখনই আমাদের $1190 উন্নীত হয়েছে। আমরা 2041 সালের মধ্যে এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। আমরা আমাদের শপথ একটাই, যে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত
দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল সদস্য এখানে যারা উপস্থিত তারা এবং সারা বাংলাদেশে যারা আছেন প্রত্যেকে আমি আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।